নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি এনবিএফসি স্টক মানে একটা ফিনান্সিয়াল স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকটা আমার মনে হয় এখন যদি আপনি শেয়ার মার্কেটে 10 থেকে 15টা বেস্ট স্টক দেখেন ফর ইনভেস্টমেন্ট, আমাদের মধ্যে যারা অ্যাক্টিভ ইনভেস্টার রয়েছে, যারা ইনভেস্টার রয়েছে তাদের কাছে যদি 10 থেকে 15টা সেরা স্টক থাকে, তার মধ্যে এই স্টকটি অন্যতম স্টক, মানে সেরা 15টি স্টকের মধ্যে এই স্টকটা এসে যাবে। এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্সিয়াল স্টক, এনবিএফসি স্টক। প্রথমে স্টকটির নাম বলে দেয়, ক্যাপ্রি গ্লোবাল। ক্যাপ্রি গ্লোবাল স্টকটির Q2 FY26 এর রেজাল্ট অলরেডি চলে এসছে। মোটামুটি এদের লোন বুক গ্রোথ করেছে 40%, আর প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট গ্রোথ করেছে 143%। লোন বুক গ্রোথ করেছে 40%, আর নেট প্রফিট গ্রোথ করেছে 143%। স্টকটির নাম হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল। শুধু এই কোয়ার্টারই নয়, শুধু Q2ই না, আপনি যদি লাস্ট প্রায় 4টে কোয়ার্টার দেখেন, 4-5টে কোয়ার্টার দেখেন, প্রায় প্রতিটি কোয়ার্টারে ক্যাপ্রি গ্লোবাল মোটামুটি 35%-এর উপরে, 40%, 45%, 50%, প্রতিটা কোয়ার্টারে, এভরি কোয়ার্টারে মানে 35%-এর উপরে প্রত্যেক কোয়ার্টারে লোন বুক গ্রোথ করে যাচ্ছে। যদি প্রফিটের কথা বলেন, মোটামুটি যদি লাস্ট 4টি কোয়ার্টারে দেখেন 100% করে এভারেজ এটা প্রফিট গ্রোথ করেছে। 35%, 40%-এর উপরে লোন বুক গ্রোথ এবং 100% প্রফিট গ্রোথ করেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কিভাবে অপারেটিং লেভারেজ পাচ্ছে। 40%, 45% লোন বুক গ্রোথ করে মোর দেন 100% লাগাতার 4-5টা কোয়ার্টার ধরে এরা অপারেটিং লেভারেজ পাচ্ছে, প্রফিট গ্রোথ করছে মোর দেন 100%। এনবিএফসিতে আমার মনে হয় বেস্ট স্টক যদি আপনি অ্যাকর্ডিং টু পারফরমেন্স দেখেন। ফিনান্সিয়াল যত এই মুহূর্তে কোম্পানি আছে এনবিএফসি গ্রুপের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করছে হচ্ছে ক্যাপ্রি গ্লোবাল কন্টিনিউয়াসলি। এবার যদি আমরা দেখি আজকাল দেখবো ক্যাপ্রি গ্লোবালের এই যে রেজাল্ট কেন হচ্ছে এরকম, বিজনেস মডেলটা কি, তার ফিউচার আউটলুক কি হতে যাচ্ছে। ক্যাপ্রি গ্লোবাল আগে এরা বেশি করতো এমএসএমই ফিনান্স করতো, আর হচ্ছে হাউজিং ফিনান্স। এমএসএমই ফিনান্স মানে হচ্ছে ছোট মাঝারি সব বিজনেসম্যানকে লোন দিত, আর দোকানদারকে এমএসএমই লোন, ছোট ছোট বিজনেসম্যানকে লোন দিত। আর হচ্ছে হাউজিং ফিনান্স, এটা ছিল এদের লোন বুকের মেন ক্যাটাগরি। তখন কিন্তু যখন এই দুটো লোন নিয়ে এরা বেশি কারবার করতো, এমএসএমই ফিনান্স আর হচ্ছে হাউজিং ফিনান্স, তার মধ্যে ক্যাপ্রি গ্লোবালের মধ্যে অত গ্রোথ ছিল না, সেলস গ্রোথ অত ছিল না, লোন বুক গ্রোথও ছিল না, খুব কম, মানে খুব এভারেজ স্টক ছিল আর কি। এমনকি শেয়ার বাজারেরও খুব একটা ইন্টারেস্টও ছিল না, লোন বুক গ্রোথ ছিল না, অ্যাসেট কোয়ালিটি এতটা ভালো ছিল না, প্রফিট মার্জিনও ভালো ছিল না, আর মার্কেটেরও খুব একটা ইন্টারেস্ট ছিল না কিন্তু ক্যাপ্রি গ্লোবালের প্রতি। 2022-এর পর থেকে এই স্টকটার মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড চলে আসে। টার্ন অ্যারাউন্ডটা কিভাবে চলে আসে, এদের যে ম্যানেজমেন্ট আছে এরা কি করে, এই আপনার হাউজিং ফিনান্স বা এমএসএমই ফিনান্সটার এদের তো মানে মেন লোন বুকে এই দুটো ছিল, এমএসএমই ফিনান্স, হাউজিং ফিনান্স। এবার এরা কি এদেরকে কমাতে থাকে, লোন বুক থেকে কমিয়ে এরা জোর দেয় গোল্ড লোনের দিকে। গোল্ড লোনটা হচ্ছে ক্যাপ্রি গ্লোবালের ক্ষেত্রে একটা বলতে পারেন পুরো গেম চেঞ্জার হয়ে যায়। এরা 2022-এর পর থেকে কি করে, গোল্ড লোনের দিকে এরা পুরো ঝুঁকে যায় আর কি, সমানে গোল্ড লোন বুকটাকে বাড়াতে থাকে, এবং বাকি যে এমএসএমই লোন, হাউজিং ফিনান্সিয়াল লোনগুলো কমাতে থাকে। এখন এই কোম্পানির পুরো ফোকাস হচ্ছে গোল্ড লোন আর হচ্ছে আমরা কনস্ট্রাকশন ফিনান্স। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এক তো গোল্ড লোনে কি হয়, ইল্ড বেশি পাওয়া যায়, মানে ইন্টারেস্ট, নেট ইন্টারেস্ট মার্জিনটা বেশি। গোল্ড লোন সব থেকে বেশি মার্জিন পাওয়া যায়। গোল্ড লোনের মার্জিন বেড়ে মোটামুটি 18% উপরে, 18 থেকে 19% বলে গোল্ড লোনে ইন্টারেস্ট। এই যে কাস্টমারকে গোল্ড লোন দিচ্ছে এটা 18 থেকে 19% লোন ইন্টারেস্ট চার্জ করে। তারপরে এই কোম্পানিকে গোল্ড লোন আর হচ্ছে কনস্ট্রাকশন ফিনান্স, রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে, ছোট ছোট রিয়েল এস্টেট কোম্পানিকে দিচ্ছে কনস্ট্রাকশন লোন দিচ্ছে। এখানে কিন্তু খুব ভালো, 17%-এর উপরে এরা ইন্টারেস্ট চার্জ করে। যেন কোম্পানি কি করছে, কোম্পানি লাস্ট 2-3 বছর থেকে দেখুন এদের মেন ফোকাস হচ্ছে 1 নম্বরে গোল্ড লোন আর 2 নম্বরে কনস্ট্রাকশন ফিনান্স।
তারপর এমএসএমই, হাউজিং এসব রয়েছে। আর গোল্ড লোন সব থেকে ভালো হচ্ছে এরা তো কাস্টমার থেকে গোল্ডটা নিয়ে মর্টগেজ রেখে তারপর লোন দিচ্ছে, মানে এনপি হওয়ার চান্সই নেই। এনপি নীল, গোল্ড লোন তো এনপি হবেই না, মানে এনপি হওয়ার চান্সই নেই, কারণ কাস্টমার গোল্ড দিচ্ছে, এটা কাস্টমার থেকে গোল্ডটা নিয়ে তারপর লোনটা দিচ্ছে। একে তো গোল্ড লোনে অ্যাসেট কোয়ালিটি সুপার থাকবে, এনপি হওয়ার চান্স একদম নেই বললেই চলে, আর প্লাস ইল্ডও বেশি, প্রফিট মার্জিনও বেশি, মানে ইন্টারেস্টটা এরা বেশি জাজ করতে পারে। এই জন্য কোম্পানি কি হচ্ছে 2022-এর পর থেকে গোল্ড লোন বুক সমানে বাড়াচ্ছে। এরকম মানে গোল্ড লোন এরা ব্যাপক হারে অ্যাগ্রেসিভ ভাবে বাড়িয়েছে। এখন দেখুন কোম্পানির প্রায় 1200-এর উপরে ব্রাঞ্চ রয়েছে টোটাল। 1200 ব্রাঞ্চের মধ্যে প্রায় 800 শুধু গোল্ড লোনের ব্রাঞ্চ। মানে কোম্পানি লাস্ট 3-4 বছর থেকে কি হারে গোল্ড লোনের এক্সপোজার বাড়িয়েছে। এদের দেখা দেখি কিন্তু এখন বাকি সমস্ত ব্যাংক, এনবিএফসি কিন্তু অনেকে গোল্ড লোন থেকে চলে যাচ্ছে, পুনাওয়ালা, ফিনকর্প, এরকম অনেক ব্যাংকও রয়েছে। সবাই এখন দেখবেন ছুটছে গোল্ড লোনের পিছনে। হেড ব্যাংক, ফিনান্সিয়াল, কিন্তু ক্যাপ্রিগুলো কিন্তু লাস্ট 3 বছর থেকে ওরা কিন্তু গোল্ড লোনের এক্সপোজার বাড়িয়েই চলছে। গোল্ড লোনটা হয়ে গেছে হচ্ছে ক্যাপ্রি গ্লোবালের ক্ষেত্রে গেম চেঞ্জার। গোল্ড লোন যখন এত ব্যাপক হারে গোল্ড লোনের ব্রাঞ্চ আর এক্সপ্যান্ড করে গেছে, মানে আজকে 1200 ব্রাঞ্চ ক্যাপ্রি গ্লোবালের, তার মধ্যে 800 হচ্ছে শুধু গোল্ড লোনের ব্রাঞ্চ। গোল্ড লোনের এক্সপোজার বেশি হতে কি হচ্ছে এদের, এক তো অ্যাসেট কোয়ালিটি সুপার হয়ে গেছে, দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ, নেট এনপিএ একদমই কম, ইল্ডও বেশি, মার্জিনও বেশি, মানে প্রফিট মার্জিনও বেশি। যার ফলে কি হচ্ছে এরা দেখুন 35%, 40%, 45% করে লোন বুক গ্রোথ করে যাচ্ছে, কিন্তু প্রফিট গ্রোথ হয়ে যাচ্ছে কত 100%-এর উপরে। গোল্ড লোনটাই হচ্ছে মানে ক্যাপ্রি গ্লোবালের ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে গেছে। এদের আরো একটা ভালো জিনিস আছে, এদের মোটামুটি যা ইনকাম হয় আর কি, এবার 30% এদের আসে ফিজ ইনকাম থেকে, 70% হচ্ছে ইন্টারেস্ট থেকে আসে লোন বুকের থেকে, মোটামুটি 30%-এর মধ্যে ইনকাম আসে ওদের ফিজ অ্যান্ড কমিশন থেকে। এটা কিভাবে, এরা কি করে, এরা বড় বড় ব্যাংক যেরকম এইচডিএফসি ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, এরকম ব্যাংক এবং বড় বড় ফিনান্সিয়াল কোম্পানির হয়ে এদের যে কার লোনটা থাকে, সেই কার লোনটা এরা কি করে ডিস্ট্রিবিউশনের কাজ করে। মানে এসে ব্যাংক, এদের নিজেদের লোন বুক না এটা, এই যে বড় বড় ব্যাংক, এনবিএফসি এরা কি করে কার লোনটাকে ডিস্ট্রিবিউশন করে, মানে কার লোন অরিজিনেট করে। এতে কি হয়, এসব ফিনান্সিয়াল কোম্পানি ব্যাংক থেকে একটা কমিশন পাচ্ছে, এখানে কোনো এনপিএর ভয় নেই, নিজেদের কোনো ইনভেস্টমেন্ট নাই, জাস্ট এ ধরে এরা লোনটাকে ডিস্ট্রিবিউট করছে, আর এসব ফিনান্সিয়াল কোম্পানি ব্যাংকগুলো কি করছে ক্যাপ্রি গ্লোবালকে একটা কমিশন দিচ্ছে। প্লাস এরা কি করছে ইন্স্যুরেন্স, বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, সমস্ত ইন্স্যুরেন্সগুলো এরা কাস্টমারকে সেল করছে। কেন এদের যেহেতু নিজস্ব লোন বুক রয়েছে, গোল্ড লোন, কনস্ট্রাকশন লোন, হাউজিং লোন, এমএসএমই লোনের প্রচুর কাস্টমার রয়েছে, এরা এইসব কাস্টমারকে ক্রস সেল করছে, ইন্স্যুরেন্স অফার করছে, এই সমস্ত কোম্পানির ইন্স্যুরেন্সগুলো অফার করছে, এখান থেকে কি হচ্ছে সেই সমস্ত কোম্পানির থেকে কমিশন পাচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে 70% হচ্ছে এদের লোন বুক থেকে ইন্টারেস্ট কামাচ্ছে এরা, 30% ইনকাম হচ্ছে এদের কমিশন এবং ফিস, এটা কোথা থেকে পাচ্ছে, ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশন করে অন্য কোম্পানির, আর প্লাস কার লোন, এটা তো নিজস্ব লোন বুক নেই, অন্য ব্যাংক ফিনান্স কোম্পানির সাথে টাই আপ করে এদের কার লোনটাকে ডিস্ট্রিবিউট করছে, এখান থেকে একটা দুর্দান্ত ইনকাম করছে। এটা কিন্তু অনেক ফিনান্স কোম্পানির মধ্যে নেই, এত ভালো ফিজ ইনকাম, কমিশন ইনকাম যেটা করে এমারেল ফিনান্স করে, সেম কিন্তু ক্যাপ্রি গ্লোবালও করে। এই জন্য বলছি ক্যাপ্রি গ্লোবাল দেখুন 40%, 45%, 30%, 35% লোন বুক গ্রোথ করে এরা 100%-এর উপরে এরা প্রফিট গ্রোথ করছে। এক হচ্ছে গোল্ড লোন, আর দুই হচ্ছে যে কার লোন, এই যে এদের যে ফিজ ইনকাম ডিস্ট্রিবিউশনে কাজ করছে, অন্যান্য কোম্পানি মানে অন্যান্য ফিনান্স কোম্পানি ব্যাংকের হয়ে কার লোন ডিস্ট্রিবিউট করছে, প্লাস অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সগুলোকে এরা কি করছে ক্রস সেলিং করছে, ডিস্ট্রিবিউট করছে নিজেদের কাস্টমারের মধ্যে। বুঝে গেল এদের বিজনেস মডেলটা। এবার যদি আপনি Q2 এর পুরো রেজাল্টটা দেখেন, তাহলে দেখবেন এই যে টোটাল ইল্ড, মানে এরা কাস্টমারকে কত পার্সেন্ট, কাস্টমার থেকে এরা কত পার্সেন্ট ইন্টারেস্ট কামাতে পারছে, এটা গত বছর Q2-তে ছিল 16%, এটা বেড়ে কত হয়েছে 16.5%, মানে এখানেও কিন্তু অনেকটা বেড়ে গেছে। সবথেকে হচ্ছে কস্ট অফ বড়োয়িং, মানে এরা যে রেটে ইন্টারেস্ট নিচ্ছে ব্যাংক থেকে টাকাটা উঠাচ্ছে, টোটাল কস্ট, ইন্টারেস্ট কস্ট, অফিস, যে রেটে ইন্টারেস্ট, এরা যে ইন্টারেস্টে ব্যাংক থেকে টাকাটা উঠাচ্ছে সেটা কিন্তু কমে গেছে। গত বছর কত ছিল 9.6, এবার দেখুন
9.5 থেকে 9.6 এর মধ্যে আছে, মানে কস্ট অফ বরোইং কিন্তু বাড়েনি, মানে কস্ট অফ বরোইং সেটেল হয়ে গেছে। তার কারণটা কি, এরা কিছুদিন আগে কিউআইপি করেছিল 2000 কোটি টাকার মতো। কিউআইপি করলে কি হয়, ক্রেডিট রেটিংটা বেড়ে যায়। ব্যাংক কি করে, ফিনান্স কোম্পানিকে কম ইন্টারেস্টে লোন দেয়, ওদের কি ইনকাম বেড়েছে, প্রফিট বেড়েছে, কিন্তু কস্ট অফ বরোইং কিন্তু বাড়েনি। স্প্রেড, যেহেতু কস্ট অফ বরোইংটা বাড়েনি, অথচ এদের ইন্টারেস্ট, নিজেদের ইলটা বেড়ে গেছে, মানে এরা যেখান থেকে টাকাটা উঠাচ্ছে সেখানে ইন্টারেস্ট বাড়েনি, কিন্তু যাকে কাস্টমার যখন ইন্টারেস্ট দিচ্ছে, যখন কাস্টমারকে লোনটা দিচ্ছে তখন ইন্টারেস্ট বেশি পাচ্ছে। বুঝতে পারলো কথাটা? যখন একটা ব্যাংক থেকে টাকাটা তুলছে সেখানে তো ইন্টারেস্টটা বাড়েনি, কিন্তু যখন একটা কাস্টমারকে দিচ্ছে লোনটা, তখন কিন্তু এরা আগের থেকে বেশি ইন্টারেস্ট চার্জ করতে পারছে। এটা কেন হলো? কেন? এদের কস্ট অফ বরোইংটা কমে গেছে। কেন কমেছে? এদের ক্রেডিট রেটিংটা বেড়ে গেছে। ক্রেডিট রেটিং বাড়াতে কি হচ্ছে, ব্যাংকগুলো এদেরকে কম ইন্টারেস্টে লোন দিচ্ছে। একটা ফিনান্স কোম্পানির ক্রেডিট রেটিং কখন বাড়ে? যখন এরা ভালোভাবে দেখছে ব্যাংক এদের কাজকর্মরা খুব ভালো লোন দিচ্ছে, এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হয়েছে, তখন ব্যাংক এদেরকে কম ইন্টারেস্টে লোন দেয়। প্লাস এরা কিউআইপি করে সাকসেসফুলি কিউআইপি করেছে, 2000 কোটি টাকার মধ্যে কিউআইপি করেছে। এটা একটা খুব পজিটিভ সাইড কোম্পানির জন্য। এই জন্য ব্যাংক এদের কি হচ্ছে, ক্রেডিট রেটিংটা বাড়িয়ে দিয়েছে। রেটিং বাড়ানোর ফলে কম ইন্টারেস্টে ব্যাংক থেকে আগে যে ইন্টারেস্টে লোন নিত তার থেকে কম ইন্টারেস্টে লোন নিতে পারছে। যেহেতু এদের বড়োইং কস্ট কমে গেছে আর স্প্রেডটা বেড়ে গেছে, তার মানে কি এদের নেট ইন্টারেস্ট মার্জিন, মানে এরা কত পার্সেন্ট ইন্টারেস্ট কামাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিনটাও বেড়ে গেছে। গত বছর কিউটিতে কত ছিল এদের, 8.4% ছিল নেট ইন্টারেস্ট মার্জিন, এবছর হয়ে গেছে 9.6%। এটা কিন্তু ফিনান্স কোম্পানির মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। ইল্ড বেড়ে গেছে, কস্ট অফ বরোইং কমে গেছে, তাহলে কি হবে, এদের নেট ইন্টারেস্ট মার্জিনটা বেড়ে যাবে। এদের কিন্তু খরচা কমে গেছে। এই যে কস্ট টু AUM, এরা যে লোনটা দিচ্ছে, লোন দিতে ওদের প্রচুর খরচা আছে, অফিসের খরচা, স্টাফের খরচা, অফিস চালানোর খরচা, কত কিছু, ইলেকট্রিক বিল, অনেক কিছু আছে। এই খরচা কিন্তু কমে গেছে। গত বছরে কিউটি ছিল 5.7%, এবার কমে হয়ে গেছে 5.2। যার ফলে কি, যেদের কস্ট অফ বরোইং কমে গেছে, কস্ট টু AUM কমে গেছে, এদের নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে, যার ফলে যেদের EPS, আর্নিং পার শেয়ারে কিন্তু দেখুন এটা ডবল হয়ে গেছে। গত বছর কিউটি ছিল 1.2, এবছর হয়ে গেছে 2.5। ROA দেখুন, রিটার্ন অফ অ্যাসেট, এটাও কিন্তু দেখুন গত বছর কিউটি ছিল 2.3, এবছর কিউটিতে হচ্ছে 4। ROE তো দুর্দান্ত গ্রোথ হয়েছে। গত বছর কিউটিতে ছিল এদের 9.8, এবছর হয়ে গেছে 14। প্রত্যেকটা প্যারামিটার, সবথেকে বলছে অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপিএ, নেট এনপিএ, মানে ফিনান্স কোম্পানির সবথেকে ইম্পর্টেন্ট মেট্রিক্স। যদি আপনি অ্যাসেট কোয়ালিটি দেখেন, গত বছরে কিউটিতে ছিল 1.6, এবছর হচ্ছে 1.3। আর নেট এনপিএ গত বছর ছিল 1, এবছর 0.7। মানে আপনি যদি ফিনান্স কোম্পানি স্টাডি করেন ফর ইনভেস্টিং, আপনার যা দরকার, মানে প্রত্যেকটা প্যারামিটারে 10/10। যেসব লোন দিলে বেশি ইন্টারেস্ট কামানো যায়, যেসব লোনে অ্যাসেট কোয়ালিটি বেটার থাকে, এনপিও হওয়ার ভয় নেই, এরা সেসব লোন বাড়াচ্ছে। গোল্ড লোন, গ্রস এনপিএ কমছে, নেট এনপিএ কমে গেছে, কস্ট অফ বরোইং কমে গেছে। যে ইন্টারেস্টটা ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, এখন ব্যাংক তাদের কাছ থেকে কম ইন্টারেস্ট চার্জ করছে। প্লাস এরা যখন কাস্টমারকে লোন দিচ্ছে, এরা বেশি ইন্টারেস্ট চার্জ করতে পারছে, যার ফলে যাদের স্প্রেডটা বেড়ে গেছে, মানে প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিনটা বেড়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে দেখুন, এরা 40%, 45% করে লোন বুক গ্রোথ করছে, আর প্রফিট বুক গ্রোথ করছে কত, 100%, মোর দ্যান 100%। যার ফলে হচ্ছে ROE কে দেখুন প্রায় ডাবল হয়ে গেছে। গত বছরে কিউটিতে 2.3 ছিল, এবছর 4 হয়ে গেছে। ROE দেখুন, গত বছর কিউটিতে ছিল 9.8, এবার 14। প্রত্যেকটা প্যারামিটার যখন, ফিনান্স কোম্পানির না হিসাবটা খুব সিম্পল, যখন আপনার কস্ট অফ বরোইং কমে যাবে আর আপনার কস্ট অফ বরোইং কমে গেল, আর আপনি কি করছেন, ইল্ড বেড়ে যাচ্ছে, আপনার কস্ট অফ বরোইং কমে গেল, আপনি মানে যেই ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন নিতে সেটা আপনি কম ইন্টারেস্টে পাচ্ছেন, আর কাস্টমারকে আপনি বেশি ইন্টারেস্টে দিচ্ছেন আগের, তাহলে কি যখন স্প্রেড ডিফারেন্সটা বেড়ে গেল, মানে আপনার প্রফিটটা বেড়ে যাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিন। আর যখনই নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাবে উইথ গুড অ্যাসেট কোয়ালিটি, এদের গ্রস এনপিও দেখুন দুর্দান্ত, একদম কম, নেট এনপিও একদম কম, আমাদের কালেকশন এফিসিয়েন্সি দুর্দান্ত,
যার ফলে দেখুন আরওএ সময় জাম্প করে যাচ্ছে। গত বছর Q2-তে আরওএ ছিল 9.8, এবার আরওএ হয়েছে 14। গত বছর Q2-তে আরওএ ছিল 2.3, এবার হচ্ছে 4। আর কোম্পানির গাইডেন্স কি আছে, নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে আরওইটাকে 17 থেকে 18-তে নিয়ে যাবে, মানে দুর্দান্ত গাইডেন্স। এবার যদি আপনি কোম্পানির পুরো হিসাবটা দেখেন, পুরো 2025-এ মোটামুটি কোম্পানির প্রফিট করেছে 479 করে, মানে 480 কোটি টাকা, পুরো ফিনান্সিয়াল 2025-এ। এই বছর দেখুন Q1 Q2 মিলিয়ে অলরেডি প্রফিট করে ফেলেছে 410 কোটি টাকা। মানে গত বছর পুরো Q1 Q2 Q3 Q4 মিলে টোটাল প্রফিট করেছিল 479 কোটি টাকা। আর এই বছর শুধুমাত্র Q1 আর Q2 মিলেই প্রফিট করে নিয়ে আছে 411 কোটি টাকা। আর ফিনান্স কোম্পানির কি হয়, Q1 Q2 থেকে Q3 Q4 বেশি বিজনেস হয়। তার মানে যদি Q1 Q2 মিলে হলো অলরেডি 410 কোটি টাকা প্রফিট করে নিয়েছে, তার মানে আপনি ধরে নিতে পারেন এই পুরো FY26-এ 800 থেকে 850 কোটি টাকার মিনিমাম প্রফিট করবে। 800 থেকে 850 কোটি টাকা। তাদের মার্কেট ক্যাপ কত, 20,000 কোটি টাকার মতো। সব থেকে প্রাইস টু বুক, এই কোম্পানি কিন্তু এখনো প্রাইস টু বুক 3.53 মধ্যে আছে। মানে একটা 40% গ্রোথ ইঞ্জিন, 40 থেকে 45% গ্রোথ, লোন বুক গ্রোথ ইঞ্জিন। 100% মতো এরা প্রফিট গ্রোথ করছে। এটা 3.5, মানে 4-এর নিচে পাচ্ছে, 3.5 এই রেঞ্জের প্রাইস টু বুকে পাচ্ছেন একটা ফিনান্সিয়াল কোম্পানি। মানে আমার তখন যত আমি ফিনান্স কোম্পানি স্টাডি করছি, টপ 2-3-র মধ্যে এটা আছে। আমি নাম্বার 1 হতে পারে এটা, ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্সিয়াল স্টক এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য। এরকম বিজনেস মডেল, এটা গোল্ড লোন নিয়ে কাজ করছে, যেখানে রিস্কই নেই, এনপি হওয়ার চান্সই নেই, কারণ কাস্টমার তো গোল্ড দিয়ে লোনটা নিচ্ছে। অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ভয় নেই। এদের মেন বুকটা আছে গোল্ড লোন। আর প্লাস এরা যেভাবে আরওই বাড়াচ্ছে, গ্রস এনপিও তো একদম সামান্য, নেট ইনপিও খুব কম, সমানে আরওই। ফিনান্স কোম্পানি আপনি কিছু না বুঝেন, যখন একটা কোম্পানির আরওই উপর দিকে যাচ্ছে, তার মানে কোম্পানির দুর্দান্ত কাজ করছে। এদের গাইডেন্স কি আছে, FY25-এর Q4 এর কি গাইডেন্স দিয়েছিল, যে মোটামুটি 2028-এর মধ্যে এরা 50,000 কোটি টাকা লোন বুক করবে আর কি। FY28-এ এরা লোন বুক করবে 50,000 কোটি টাকা। অলরেডি এখন দেখুন এখনো 26 কমপ্লিট হয়নি, এদের অলরেডি 27,000 crore লোন বুক হয়ে গেছে। এটা আরামসে, মানে আমার তো মানে 50,000 কোটি টাকার বেশি লোন বুক করে ফেলা 2028-এ। মানে 30 থেকে 35% লোন বুক গ্রোথ করতে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, আগামী 2-3 বছর এদের কোনো প্রবলেমই হবে না। এই মুহূর্তে কিন্তু ক্যাপ্রি গ্লোবাল দুর্দান্ত জায়গায় আছে, কোম্পানিটাকে স্টাডি করুন। এটা কিন্তু মানে ইনভেস্টরদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্সিয়াল স্টক। আপনারা স্টাডি করুন, আমি কোনো রিকমেন্ড করছি না, অ্যানালাইসিস করুন, জাস্ট একটা পুরো জিনিসটাকে বুঝুন ভালো করে। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক হতে পারে। থ্যাংক ইউ।